নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন একদম আমাদের নতুন বন্ধু। উনি এর আগে অলৌকিক জোনে ঘটনা পাঠাননি, এটা ওনার পাঠানো প্রথম ঘটনা। লিখছেন, প্রিয় সহেলি, তুমি হয়তো আমার থেকে ছোটই হবে, তাই নাম ধরে ডাকলাম। আমার নাম জয়িতা। এই সত্য ঘটনায় তুমি আমার নাম নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। 2013 সালে পড়াশুনো চলাকালীন 31শে জানুয়ারি আমার বিয়ে হয়। সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। আমার হাজবেন্ড ও তার পরিবার খুব ভালো। যেহেতু জুন মাসে আমার MA ফাইনাল পরীক্ষা ছিল, তাই তারা আমাকে কোনো কাজ করতে দিত না। আমার বাড়িতে আমি খুব আদরে বড় হয়েছি, তাই সংসারে তেমন কিছু আমি পারতাম না। যাই হোক, এবার ঘটনায় আসি। আমাদের বিল্ডিংয়ে আমার বড় মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর, বড় মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ি সবার পাশাপাশি ফ্ল্যাট। আমার বিয়ে ঠিক হবার কয়েক মাস আগেই আমার ছোট মামি শাশুড়ি মারা যান। আমি তখনও তাকে দেখিনি, বলা যায় আমি ওনাকে কোনোদিনই দেখিনি। উনি মে মাসে মারা যান, আর আমার বিয়ে ঠিক হয় নভেম্বর মাসে, আর বিয়ে হয় জানুয়ারিতে। এবার বিয়ের পর প্রথম এক মাস সব ঠিক ছিল। তারপর থেকে দেখতাম, আমি যখনই সন্ধ্যার পর বাথরুমে যেতাম তখনই কেউ বাথরুমের দরজায় ধাক্কা দিত, এই ঠক ঠক করে। আমি প্রতিদিনই ভাবতাম হয়তো আমার হাজবেন্ড মজা করছে। ভাবতাম বেরিয়ে এসে ওকে জিজ্ঞেস করব, আমি যখনই বাথরুমে যাই তোমার কি তখনই বাথরুমে যাওয়ার দরকার পড়ে? কিন্তু না, বেরিয়ে এসে দেখতাম আমার রুমে কেউ নেই। আমার শাশুড়ি মায়েরা তাদের ঘরে। বলে রাখা ভালো, আমার বাথরুম যেতে হলে আমাদের বেডরুম হয়ে যেতে হবে, আর আমার শাশুড়ি মায়েদের বাথরুম তাদের ঘরের সাথে, আর আমার বাথরুম তারা ব্যবহার করেন না। আর আমার হাজব্যান্ড আগে যে কোম্পানিতে ছিল সেখান থেকে আস্তে আস্তে তার অনেক রাত হতো, প্রায় রাত 11টা বেজে যেত। একদিন সন্ধ্যাবেলা আমার মাথা ব্যথা করছিল, তাই আমি আমার খাটে শুয়েছিলাম লাইট অফ করে। শুয়ে থাকতে থাকতে একটা ঘোরের মতো এসেছে। হঠাৎ দেখছি আমার জানলার বাইরে একজন মহিলা দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে আমায় ডাকছে। আমি চমকে উঠলাম, কেউ নেই। তখনই মনে পড়লো আমার ঘর তো 4 তলায়, আর এখনো পর্যন্ত এদিকে কারোর কোনো ঘর নেই, পাশে একটা ফাঁকা জায়গা। আজকের ডেটে এরকম একটা জায়গা পুরো ফাঁকা, তাহলে ভাবো ওখানে কোনো মহিলা আসবে কি করে? আর আমি ঘরের মধ্যে জানলার পর্দাটা কিভাবে সরানো সেটাও ভাবছিলাম। কিন্তু আমার পরিষ্কার মনে আছে আমি বিকালে জানলা বন্ধ করেছি। তারপর থেকে আমাদের ফ্ল্যাট যখনই ফাঁকা থাকতো, আমি একা থাকতাম, তখনই আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হতো। কিচ্ছু ভালো লাগতো না। বসতে, দাঁড়াতে, শুতে, পায়চারি করতে কোনো কিছুতে আমি শান্তি পেতাম না। মুখে হাতে পায়ে বারবার জল দিতাম, ধুতাম। যেহেতু নতুন বিয়ে হয়েছে আর আমি গ্রামের মেয়ে শিলিগুড়িতে, তাই কাউকে কিছু জানাতাম না। ভাবতাম তারা হয়তো বুঝবে না, পাগল ভাববে, গাঁইয়া ভাবতে পারে, বা ভাবতে পারে গ্রামের মেয়ে কুসংস্কারে একদম ভরপুর। এইসব ভেবে চুপচাপ থাকতাম, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন কাজ করতো। সবসময় মনের মধ্যে কুড়ে কুড়ে খেত যে সব কি হচ্ছে আমার সঙ্গে। এরপর মার্চ মাসে আমার বড় মামা শ্বশুরের ছেলে খুব অসুস্থ হলো। ওকে নিয়ে আমার শ্বশুরমশাই, মেসো শ্বশুর, মামা শ্বশুর, মামি শাশুড়ি চেন্নাই গেলেন। একদিন পুরো বিল্ডিংয়ে আমি একা। আমার শাশুড়ি মা ও মাসি শাশুড়ি গিয়েছিলেন অন্য কোথাও। হাজবেন্ড অফিসে, মামা তো আর এক দাউর, মাস্তুতো দেওর, তারা গেছিল প্রাইভেট পড়তে। নিচের ফ্ল্যাটের এক পরিবার গেছে বিহার, আর এক পরিবার গেছে মালদা। ছোট মামা শ্বশুরও বাড়ি ছিলেন না। সেই সময় বাড়ি ফাঁকা হতেই আমার মধ্যে আবার সেই অস্বস্তি শুরু হলো। সেই দিন ভীষণ বাড়াবাড়ি রকমের অস্বস্তি হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল আমার। সন্ধ্যে 7:30টা নাগাদ আমার শাশুড়ি মায়েরা চলে আসেন এবং যথারীতি সব নর্মাল হয়ে যায়। ওনারা আসার সাথে সাথে আরও 2জন মা ও মেয়ে এসেছিল আমাকে দেখতে। তার ঘণ্টাখানেক পরে চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা আমাকে বলল যে আমি এমন বিধ্বস্ত অবস্থায় কেন। নতুন বউ, মাঝে মাঝেই লোক আসে দেখতে, তাই বলতেন একটু সেজে গুজে থাকতে।
তখন আমি ওনাকে বললাম যে আমি না বিকেল থেকে সুন্দর করে সেজেছিলাম, কিন্তু এই এক হয়েছে, তুমি বিশ্বাস করবে না আমার সাথে কি হচ্ছে। গত 1 মাস যা যা হচ্ছে সব কিছু খুলে বললাম ওনাকে। উনি ছোট মামা, মাসি, দেওরদের এবং আমার হাজবেন্ডকে সবাইকে বললেন এবং সবাই আমার কথা বিশ্বাসও করল। তখন ছোট মামা শ্বশুর বললেন উনিও যখন ওনার বাথরুমে যান এই একই ঘটনা ঘটে। যতক্ষণ না উনি উত্তর দেন ততক্ষণ দরজা ধাক্কানো চলে। এরপর থেকে শুরু হয় প্রবল অত্যাচার। এতদিন আমি আর মামা অনুভব করছিলাম, কিন্তু এরপর থেকে সবাই কিছু না কিছু ফেস করতে শুরু করে। আর ধীরে ধীরে আমি অসুস্থ হয়ে থাকতে শুরু করি। খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না। সবাই বলে আমাকে কিছুদিন বাপের বাড়ি দিয়ে আসতে, ওদেরকে ফেলে আমি একা যাব না। কেন, যা সমস্যা হচ্ছে একসঙ্গে সবার হচ্ছে, সেখানে আমি একা চলে যাব কেমন দেখায়। একদিন আমাকে দাদার বাড়ি সকালে রেখে এলো আমার হাজব্যান্ড। রাতে হাজব্যান্ডের সাথে ফিরে এসে জানতে পারি সন্ধে দেওয়ার সময় আমার শাশুড়ি মা আমাদের খুব চেনা পরিচিত এসেছিলেন। ওরা দুজনেই আমার বেডরুমে খুব জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায়। ভেবেছিল বিয়ের কোনো গিফট হয়তো পড়ে গেছে, অনেক শোপিস বা কিছু পেয়েছিলাম তো। দৌড়ে আমার ঘরে ঢুকে দেখে কোথাও একটা রুমাল অবধি পড়ে নেই। আর একদিনে আমি বসে পড়েছিলাম আমার ঘরের এমন একটা জায়গায়, ওখান থেকে বেডরুমের দরজার মেন দরজা খোলা থাকে। আমার মাসি শাশুড়ির ঘর একদম সোজাসুজি দেখা যায়। সেদিন আমার শাশুড়ি মা মেইন দরজা খোলা রেখে মাসি শাশুড়ির সাথে গল্প করছিল। ওদের দরজা খোলা, ওরা এমনভাবে বসেছিল যাতে আমাকে দেখতে পায় একদম সোজাসুজি, আর আমি ভয় না পাই। পড়তে পড়তে হঠাৎই আমি দেখতে পাই আমার ঘরের রিভলভিং চেয়ারের দুটো হ্যান্ডেলে দুটো হাত টান টান করে ধরে বসে এক মহিলা দোল খাচ্ছে। আমি চমকে উঠে তাকাই, আর দেখি কেউ নেই, শুধু চেয়ারটা খুব জোরে জোরে দুলছে। ওটা দেখে ওরা গ্রিল খুলে আসতে যায়, আর আমি ছুটে ওদের কাছে যাব বলে চেয়ারটার পাশ দিয়ে যেতেই অমনি দেখি চেয়ার একদম থেমে গেছে। তোমরা বলো কোনো দোলনা বা রিভলভিং চেয়ারে খুব জোরে জোরে তুলতে, একদম জোরে জোরে যদি কেউ দোলে সেটা কি একেবারে স্টপ হয়ে যায়? সেটা কি সম্ভব? সেটা আস্তে আস্তে স্পিড কমাবে, স্পিড কমতে কমতে তারপর স্টপ হবে, কিন্তু এরকম দুম করে স্টপ কোথা থেকে হয়? এরপর আমি ওদেরকে সেই মহিলা এবং তার শাড়ি পরার বর্ণনা সমস্ত কিছু বলেছিলাম, এবং আমার বর্ণনার সাথে হুবহু আমার ছোট মামি শাশুড়ির সবাই মিল পাচ্ছে। আগেই বলেছি তাকে দেখা তো দূরের কথা, তার ছবি পর্যন্ত আমি দেখিনি। অনেকেই আমরা জানি, অনেকে মৃত মানুষের ছবি অনেক পরিবারে বাড়িতে কিন্তু টাঙিয়ে রাখা হয় না, অনেকে এগুলো কিন্তু মানেন। আমার বিয়ে ঠিক হওয়ার আগেই তিনি মারা গেছেন, আর বলা হয়নি আমাদের ঘরের ওপরই ছাদ, আর আমরা রোজ রাতে ছাদে চেয়ার টানা, ধূপধাপ হাঁটা, জল ফেলার আওয়াজ পেতাম। যাই হোক, এসবের পরেও একজন আমার কাছে নিয়ে যান আমাকে। উনি আমাকে দেখেই সব বুঝতে পারেন, কিন্তু উনি এটাও বলেন যে সেটা আমার মামি শাশুড়ির আত্মা না, এবং উনি আমাকে রুদ্রাক্ষের মালা দিয়ে জপ করতে বলেন এবং আশীর্বাদী কবচ দেন, বলেন সব সময় সঙ্গে রাখতেন। আমাকে আরও কয়েকটা দিন ঘরের বিভিন্ন জায়গায় কবচটা রাখতে বলেন। ওটাতে আমি অনেক উপকার পেয়েছি। এখানে শেষ নয়, আরও ঘটনা আছে একে কেন্দ্র করে, একবারে বলা সম্ভব না, পরে আবার বলবো। আর এই ঘটনা আমি অন্য কোনো চ্যানেলে পাঠাইনি, এটুকু অ্যাসিওর করতে পারি। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই সঙ্গে থেকো। আজ দ্বিতীয় ঘটনা যার শুরু করব, তিনি সমীর বিশ্বাস বাবু। উনি আমাদের সবার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ। উনি আজকে একটা অদ্ভুত ঘটনা শেয়ার করেছেন। উনি বলছেন, সহেলি, সেরকম ঘটনা আমার ঝুলিতে নেই। এই ঘটনাটা আমার চাকরি জীবনের ঘটনা, তোমাকে পাঠালাম, কেমন লাগলো তুমি শুনিও। আজকের এই যে সময়টা আমরা চলছে, এই মকর সংক্রান্তি, সবাই অনেকেই পুণ্য স্নান করতে যান গঙ্গাসাগরে। এবারে তো মহাকুম্ভ চলছে, 144 বছর বাদে এসেছে। আমরা খুবই লাকি এরকম একটা সময় সাক্ষী হতে পারছি। এই সমস্ত কিছু মাথায় রেখে উনি এই ঘটনাটা পাঠিয়েছেন, বলছেন এই সময় পাঠ করার জন্য উপযুক্ত, যদি তোমার ভালো লাগে তুমি পড়ে শুনিও।
সময়টা 1998-99 সাল। সমীরবাবু একটা স্কুটার ছিল। বলছেন স্কুটারে করে উনি ডায়মন্ড হারবার রোডের পাশ দিয়ে একদম সোজা একটা জায়গার নামটা কষ্ট বলেননি, ডায়মন্ড হারবারের রোডের ওপর দিয়ে স্ট্রেট যান, গিয়ে ওখানে একটা কোনো বন্ধুর বাড়ি ছিল, উনি ভয়েসে পাঠিয়েছে, কয়েকটা কথা ক্লিয়ার হয়নি। সেখানে মানে সপ্তাহে একদিন করে ওনাদের একটা আসর বসতো, সবাই মিলে একটা আনন্দ উৎসব, বন্ধুরা মিলে একটা জড়ো হতেন ওরা। তো কিছু বন্ধু ছিল সরিষার ওখানে, কিছু বন্ধু ওরা একদম প্রপার কলকাতা থেকে যেতেন। সপ্তাহে একদিন বলছেন, তখন অল্প বয়স, চাকরি করি, শনি রবিবার ছুটি, শনিবার হলে আমরা চলে যেতাম, আবার রোববার শনিবারটা সেখানেই থেকে, যার বাড়িতে উঠতাম সেখানে থেকে আড্ডা মেরে রোববার চলে আসতাম। হ্যাঁ, কিছু কিছু সপ্তাহ মিস যেত, কিন্তু আমরা মোটামুটি মাসে 2টো মিটিং তো আমাদের হবেই। আর তখনকার দিনে ওনার এক বন্ধু LIC করতেন আর কি, তো LIC তাকেও নানা রকমভাবে তাকে হেল্প করা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সময় বলছেন আমরা জানি গঙ্গাসাগরে যাওয়ার রাস্তা ওটাই, ডায়মন্ড হারবার রোডের ওই পাশ দিয়ে চলে যেতে হয়, সোজা রাস্তা। তো একদিন অনেক রাত হয়েছে, ওরা বলছেন সেদিনকে বলছেন প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ওরা থাকার উপায় নেই। কারণ কি, ওনার মানে বৌদি, দাদা স্ত্রী তখন অন্তঃসত্ত্বা, তার প্রায় মানে সন্তান জন্মের সময় আসন্ন, বাড়িতে দাদা একা, ওনার বৃদ্ধা মা, ওনারও বাবা মারা গেছেন, বৌদির বাপের বাড়ি অনেক দূর, বৌদি সেই মালদার মেয়ে, তো গর্ভাবস্থায় অতটা জার্নি হবে বলে বৌদিকে বাপের বাড়িতে পাঠাননি ওরা, কোথায় কি বিপদ হবে, তখনকার দিনে এত তো গাড়ি টাড়ি এত সুবিধা ছিল না, তো বাড়িতেই ছিলেন। বলছে না, কলকাতার মতো সুবিধা আর কোথায়, কলকাতাতেই যা হবার হবে। সেই সময় এবার দাদা একা কোথায় নিয়ে যাবে হসপিটালে, ওই জন্য ওনার মা পই পই করে বলে দিয়েছিলেন অন্য সময় রাত্রে থাকো, যেহেতু বৌদির এখন একটা ক্রুশিয়াল টাইম চলছে, রাতে কিন্তু বাড়ি ফিরে এসো, কারণ এই ধরনের সমস্যা রাত্রেবেলা, সন্তানের যে প্রসব যন্ত্রণা ম্যাক্সিমাম রাত্রেবেলা দেখা যায়, উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন তুমি থাকলে দাদা মনে একটু জোর পাবে। আর প্রথমেই বলেছি বৌদির বাপের বাড়ি এত দূরে, তো সেখান থেকে তার বাপের বাড়ির লোকেদের আসতে একটু সময় লাগবে, চাইলেই চট করে তারা কেউ চলে আসতে পারবেন না। এবার সেদিন 9টা বাজে, তখনকার সময় 9টা মানে অনেক রাত, জানো মোবাইল টোবাইলের কোনো ব্যবস্থা ছিল না, ল্যান্ড ফোন। তো ওনার বাড়িতেও ফোন ছিল, যে বন্ধুর বাড়িতে উনি গেছেন সেখানেও ফোনের ব্যবস্থা ছিল। ফোন করলেন, মা ফোন ধরলো, বলো মোটামুটি বৌদির একটু শরীরটা খারাপ করছে, তুই কিন্তু চলে আয়, আজ যেন রাত্রে থাকিস না। বলে না, রাত্রে থাকার কোনো প্ল্যান নেই, যদিও থাকতো মায়ের ফোন পেয়েছে মানে, বলে না আর তো থাকা যায় না। তো উনি একাই চলে আসতে যাচ্ছিলেন, তো ওনার এক বন্ধু বললেন যে আমি কিন্তু ওই রাস্তাতেই নামবো, তুই যাচ্ছিস যখন তোর সঙ্গে আমিও চলে যাই, আজকে আর রাত্রে থাকবো না। বলো আচ্ছা ঠিক আছে। তো ওরা দুজনে স্কুটারে করে ওই ঠান্ডা রাত্রে একদম মাফলা টাফলা জড়ানো শীতের রাস্তায় বাইরে স্কুটার চালিয়ে আসছে। এরকম সময় ডায়মন্ড হারবারের ওই গঙ্গার যে সঙ্গমস্থল, ওখানে প্রচণ্ড হাওয়া, এমনি সময় হাওয়া দেয়, বলছে সেদিন প্রচণ্ড কনকন করছে হাওয়া, কিছুক্ষণ আগে হালকা এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তার জন্য কড়া ঠান্ডা। আজকে যে ঠান্ডাটা আমরা অনুভব করি তার থেকে ডবল ঠান্ডা তখন ছিল। বলছে হাত ফাত যেন ঠান্ডা বরফ হয়ে জমে যাচ্ছে, মনে হচ্ছে কোথাও একটু দাঁড়িয়ে একটু চা খেলে ভালো হয়। দিয়ে রাস্তাতেই একটা জায়গায় উনি বন্ধুকে নিয়ে দাঁড়িয়েছেন, বন্ধুও বলছে আর পারা যাচ্ছে না, উনিও বলছে গাড়ি টানতে পারছি না। একটা জায়গায় দাঁড়িয়ে ওরা একটা চায়ের দোকানে চা খেলেন। চাটা খেয়েছেন, ওই চায়ের দোকানেরই দেখছেন একটা কোণে একটা লোক, একটু কিছু মানুষ থাকেন একটু ময়লা পোশাক পরে থাকে, হয়তো কথা বললে দেখা যাবে তিনি হয়তো অনেক জ্ঞানী মানুষ, কিন্তু একটুখানি এলোমেলো উস্কো খুস্কো, কিন্তু ভিখারি বা এরকম কিন্তু বলা যায় না, কিন্তু ওনার জামা কাপড় একটুখানি অপরিচ্ছন্ন, একটু যেন এলোমেলো টাইপের। তো উনি হঠাৎ বসেছিলেন মাথা নিচু করে একটা সাইডে, চাওয়ালাটা অনেকবার আর চোখে চোখে দেখছে, ভাবছে এখনো অবধি চা খেলো না, বসে আছে শীতের ঠান্ডায়, তো বলতে পারে না কাউকে চলে যেতে।
একটা লোক সামান্য আসছে, চা খাচ্ছে, দু একজন লোক বসে আছে। তা সেই লোকটি বললেন, আমাকে একটু চা খাওয়াবেন 1 কাপ? আমার কাছে ঠিক টাকা পয়সা নেই। আর এই কথাটা উনি পুরো ইংলিশে বললেন। বোঝাই গেল ওরা শিক্ষিত লোক। ওইরকম একটা জায়গা অত শিক্ষিত লোক ওরা এক্সপেক্ট করেননি, তাও আবার ওরকম পোশাক বেশভূষাতে। বলে, হ্যাঁ নিশ্চয়ই, কেন না, চা চা কেন, বিস্কুট খান? বলে, না শুধু চা। ইশারা করে দেখালো 1 কাপ চা, আর কিছু না। চা খেলো, খেয়ে এবার আপনি কোথায় যাবেন না যাবেন একটুখানি, তাহলে আমরা আপনাকে ছেড়ে দিই বা কিছু ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলেন। দেখলেন মানুষটার বেশ বয়স হয়েছে। বলে, না কিছু না। তো এবার ওই চলে আসছেন বা স্কুটারে উঠেছেন। স্কুটারে উঠে এবার বন্ধুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন রাস্তার দিকে। দেখছেন লুকিং গ্লাসে দেখলেন ওই মানুষটি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আসছে। ওনাকে দেখে খুব মায়া লাগলো এদের, যে কিছু কিন্তু চাইলেই সাহায্য চাইতে পারতেন, এই আমাকে পৌঁছে দিন বা কিচ্ছু বললেন না। তো উনি বলছে, তখন আর এত তো পুলিশের এই ব্যাপার ছিল না। বলে, একটা স্কুটারে 3 জন তো অসম্ভব, কিন্তু ভদ্রলোক যা রোগা, চেপে চুপে শীতের ঠান্ডা একটু নিয়ে নেওয়া যায় না, ওকে মনে হয় নামিয়ে দেওয়া গেল। ছোট স্কুটারে 3 জন সত্যি অসম্ভব। বলছে, তবু চেপে চুপে একটুখানি যদি হয়ে যায় আর কি। আমি যে স্কুটারগুলোর কথা বলছি, উনি বলেছেন যে সিটটা কাটা থাকে না, একদম টানা সিট, মানে যিনি চালক বসবেন আর পেছনে যারা বসবেন একদম টানা থাকবে, মানে মাঝখানে কোনো কাটা বা ভাগ নেই। সুতরাং একটু সুবিধা আছে, চাইলে বসিয়ে নেওয়া যায়। তো তাও একটুখানি দাঁড়িয়ে রইল, দাঁড়িয়ে গেল ওরা, দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে, আপনি যাবেন মেসোমশাই, আপনাকে পৌঁছে দিই? বলছে না। তারপরে একটা দুটো কথা বলতে 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 ওরা একটু গাড়িটা হাঁটাতেই নি, কেন ওনার সঙ্গে একটু সঙ্গ দিতে ইচ্ছা করছে। এত অন্ধকার রাস্তা। বলছে, কত দূর যাবেন? বলে, এই কাছেই। বলছে, কেন এত মায়া লাগলো, কেন তার, আর কত সুন্দরভাবে কথা বলছেন, ওনার কথার মোহতেই আমরা যেন আষ্টে পৃষ্ঠে আটকে গেছি। এত সুন্দর অমায়িক ব্যবহার, একটা ভদ্র, মানে দারুণ, মানে মিষ্টি ব্যবহার। আস্তে আস্তে কথা বলছেন আর দেখতে তেমন সুন্দর। এটা প্রথমেই বলা হয়নি। খুবই রোগা, কিন্তু গায়ের রং খুব ফর্সা, চুলগুলো পুরো সাদা হয়ে গেছে, একদম যেন মনে হচ্ছে বিদেশ থেকে এসছেন। তো কিছুক্ষণ যাবার পর বললেন, আমার জন্য একটা কাজ করতে পারো? অনেকক্ষণ কথা হয়েছে, আপনি কোথায় থাকেন, কোথায় বাড়ি, এখানে কোথায় এসেছিলেন, আর কে কে আছে পরিবারে, অনেক কথা হচ্ছে তার সঙ্গে। বলল যে, আমি আসলে এখানে একটু খোঁজ খবর নিতে এসেছিলাম, আমার তো বয়স হয়েছে, এই গঙ্গাসাগরে তো চানের সময় আসছে, তো এই সময় তো প্রচুর সাধু সন্তরা থাকে, তাদের কাছ থেকে যদি কোনো উপায় পাওয়া যেত, আমি তার জন্য এসেছি। বলছে, কেন? বলছে, বাবা আমার বড় মেয়ে, বিয়ে দিয়েছি, সুখেই সংসার করছিল, কিন্তু যতবার সে সন্তান সম্ভবা হয় ততবার তার গর্ভের সন্তান গর্ভেই মারা যায়, মানে যাকে আমরা বলি মিসক্যারেজ হয়ে যায়। তো এর জন্য নাকি ওদের ডাক্তার বুদ্ধি তো সবই দেখাচ্ছে, বলছে কলকাতার বাইরে গিয়েও ট্রিটমেন্ট করাবে, কিন্তু মুশকিল হচ্ছে ওদের একজন কে মানে গুরুদেব নাকি, সে বলেছে এর পেছনে নাকি কিছু কালা জাদু আছে, তাদের কোনো যা নাকি একটু মানে জ্ঞাতিতে রেশারেশির বসে নাকি তার ওপর কালা জাদু করেছে। তো কালা জাদুর বিধানও সেই গুরুদেবের জানা নেই, সেটা নাকি খুব বড় সাধু সন্তর কাছে। বলে, আমরা সাধারণ মানুষ, এত তো সন্তদের আমরা খবর রাখি না, তো কি করে কি করব বাবা, যদি কিছু ব্যবস্থা করো। বলছে, কালা জাদু হয়েছে, সন্তান আসে, সন্তান মারা যায়, এটা একটা মহা মুশকিল হয়ে গেছে। ঘটনাটা যত এগোবে তোমাদের গা শিউরে উঠবে। এরপর বললেন, আমার জন্য, আমি তো গঙ্গাসাগরে এরম যদি খবর পাওয়া যায়, ওই সময় তো অনেক সাধুদের একটা সমাগম হয়। বললো যে, ঠিক আছে, দেখে আমরা কি করতে পারি। তা এনারা ছিলেন, সমীরবাবুরা, প্রচণ্ড পরোপকারী। এমনি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে যে কোনো মানে মানুষের বিপদে আপদে সেই রাত 1টায় ডাকলেও চলে যাব, এরকম টাইপের ইনি ছিলেন, আর এনার বন্ধুরা ছিল। তো এরকম অসহায় বৃদ্ধের কথা শুনে খুবই খারাপ লাগলো।
বলছে সব থেকে ভয় যদি এই করতে করতে জামাই আমার মেয়েকে মানে ডিভোর্স দিয়ে দেয়, ওর সঙ্গে ঘর না করে, আমি বুড়ো মানুষ, মেয়ে যদি চলে আসে আমার কাছে, মেয়ে তেমন যে অতি উচ্চ আধুনিকা বা শিক্ষিতা তেমন কিছু নয়, গোটা জীবনটা কিভাবে কাটাবে, এরকম নানা রকম দুশ্চিন্তায় না আমরা থাকি। কিছু একটা ব্যবস্থা যদি করো বাবা। বললেন আপনি চিন্তা করবেন না, আমি দেখছি, যতটা ব্যবস্থা করা যায় দেখছি। তো ওনার থেকে নাম, ফোন নাম্বার সব কিছু নেওয়া হলো, অ্যাড্রেস নেওয়া হলো। তো উনি যত দূর গেলেন, বলে এখান থেকে আমি চলে যাব, একটা রিক্সা টিক্সা ধরে চলে যাব। তো উনি চলে গেলেন। তারপর এরা স্কুটারে করে বাড়ি চলে এলো। সেদিন আর ওনার বাড়ি টাড়ি যাওয়া টাওয়া কিছু না, ওই ঠান্ডার মধ্যে অত রাত্রে। এরপরে আবার ওনার অ্যাড্রেস পেয়েছিলেন, পরের সপ্তাহে আবার ওনার বাড়ি গেলেন। এদিনকে হলো ডাইরেক্ট ওনার বাড়ি গেলেন। ওনার বাড়ি গিয়ে ওনার সঙ্গে সমস্ত কথাবার্তা হলো। দেখা গেল ওনার মিসেসও খুবই অসুস্থ, শ্বাসকষ্টের পেশেন্ট, দুজনেরই অনেক বয়স হয়েছে। এই বয়সে বারে জানা বয়স হয়েছে, মেয়ের চিন্তায় যেন তারা আরও অর্ধেক হয়ে গেছে। তো এরকম হলে তো খুবই মুশকিল, কি করবেন কিছু বুঝতে পারছেন না। বলে আমরা গঙ্গাসাগরে যাব, আমাদের উপর ছেড়ে দিন, সময় আসুক, আর তখন আর কদিন বাকি আছে, আমরা নিজেরা যাব, আমি আমার বন্ধুরা মিলে যদি কোনো সাধু সন্তকে পাই যোগাযোগ করে আপনার সঙ্গে ব্যবস্থা করব। এবারে অনেকে আজকে এখন বলতে পারেন যে ইন্টারনেটে, তো তখন কিন্তু ইন্টারনেটের যুগ না। আজকে যেমন আমরা কোনো ইনফরমেশান কুইকলি পেয়ে যাই, তখন কিন্তু এই সুবিধা কিচ্ছু ছিল না, আমি যে সময়কার কথা বলছি। এবার ওনারা গেলেন ওখানে গঙ্গাসাগরে, বিভিন্ন আখাড়ায় ঘুরে 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 একটা জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলেন এই বাবা ত্রিকালদর্শী, অনেক কিছু জানেন, অনেক কিছু বলে দিতে পারে, তার সামনে কিছু মানুষের জটলাও আছে। তো জটলাটা শেষ হয়ে গেলে, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পৌষ মাসের সংক্রান্তি, বাবার সঙ্গে কথা বললেন। সমস্ত কথাবার্তা বলে বলে আপনার কে হয়? বাবা বেশ মাঝবয়সী, বৃদ্ধ বলা যায় না। বলে আমাদের কেউ হয় না, এই নাম, এই গোত্র, এই এই সমস্যা, এই বলে এটা মিটে যাক, আমি যাব ওনার বাড়িতে, আমাকে গিয়ে বাড়িতে দেখতে হবে। তো মাঝখানে ওরা কন্ট্যাক্ট করেছিল, ভদ্রলোককে বলেছিলেন আপনার মেয়েকে যেভাবেই হোক শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আপনার বাড়িতে নিয়ে আসুন। বাবা এসে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট ওকে দেখে বলবেন, মানে বুঝতে পারবেন যে কি করা হয়েছিল, কোন কালা জাদু, কি বৃত্তান্ত, ইত্যাদি ইত্যাদি। তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি দেখলেন মেয়েটিকে, দেখে অনেকক্ষণ ভাবে নানা রকম মন্ত্রতন্ত্র পড়ে নানা রকম কিছু প্রশ্নও করলেন, বিড়বিড় করে কিছু মন্ত্র বলছে চোখ বন্ধ করে। সব কিছু করার পর উনি বললেন আপনার মেয়ে আর জামাই তাদের প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছিল, জন্ম দিয়েছিল। কারণ বৃদ্ধ লোকটি বলছে না না, বাচ্চাটা হসপিটালে মারা গেছে। বলে না, হসপিটালে বাচ্চাটি মারা যায়নি, যেহেতু পুত্র হয়নি, মেয়ে সন্তান হয়েছে, সেটা আপনার জামাই কেন আপনার মেয়েরও পছন্দ ছিল না। জামাইয়ের তালেই, মানে স্বামীর তালেই স্ত্রী তাল দিত, তার নিজস্ব কোনো ওপিনিয়ন ছিল না। বাচ্চাটিকে তারা প্লাস্টিকে করে মুড়ে কোথাও একটা ফেলে দিয়ে এসেছিল। বাচ্চাটি আমরা যেমন সিনেমা টিভিতে দেখি কারোর হাতে পড়লো, তারা নিয়ে চলে গেল, তারা তো খুবই ভাগ্যবান সেসব শিশুরা। এই শিশুটা অতটা ভাগ্যবান ছিল না। কুকুররা এক একটা জায়গায় আমরা দেখি কুকুররা ঘিরে ধরেছে, বাঁচাচ্ছে, কিন্তু সব জায়গায় তো এক হয় না। এমন একটা জায়গায় ফেলে এসেছিল, সেখানে কুকুর শিয়াল সবারই উপদ্রব, তাদেরই খাদ্য সামগ্রী হয়ে গেছিল সে। এই নিষ্ঠুর কাজ করার জন্য সেই বাচ্চাটির আত্মা তার মাকে ধরে আছে, তার মায়ের গর্ভতে আজও সেই বাচ্চাটির আত্মা অধিকার করে আছে। যতবার তার গর্ভতে শিশু আসে, সে বাচ্চা নিজেই মেরে দেয়, মানে আমি বাঁচনি, আমাকে বাঁচতে দাওনি, এরাও বাঁচবে না, আপনারা ক্ষমা চান, এই পাপের পাপস্থলন করুন, এর কোনো হয় না। তারা সে বছর নাকি গঙ্গাসাগরে, তখন আর নাকি গঙ্গাসাগর বেশ লাস্টের যে কটা দিন থাকে তার মধ্যে একদিন তারা স্নানে গিয়ে ডুব দিয়ে এসেছিল, তাতে যাতে পাপ মুক্তি হয়। শুধু তাই নয়, 12 জন নাবালিকা বাচ্চা মেয়েকে যেরকম কুমারী পুজো হয়, অনেকটা সেরকমভাবেই
সেই গুরুজিরই আশ্রমে, যিনি আর কি, যাকে ওরা গঙ্গাসাগরে খুঁজে পেলেন, সেই গুরুজির কথা বলছি, তারই আশ্রমে সেই বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো, শীত বস্ত্র দেওয়া, নানা রকম করেছিল। এছাড়া যাগযজ্ঞাদিও করেছিল সেই মৃত শিশুর আত্মার শান্তি পাওয়ার জন্য। পরবর্তীকালে শোনা যায় সে বাচ্চাটির আত্মা শান্তি পেয়েছে, এই মেয়েটিরও সন্তান জন্মেছে। ছেলেটি সুস্থ সবল ছিল, সুস্থ সবলভাবে জন্মেছে, একদম ভালো। কিন্তু মেয়ে, দ্বিতীয়বার আবার একটি মেয়ে হয়েছিল, মেয়েটি কিন্তু মানসিক প্রতিবন্ধী, মানে অটিজম যেটাকে আজকের যুগে আমরা বলি। আর 5টা বাচ্চার থেকে একটু সামান্য আলাদা, একদম না, সব কিছু পারে বলতে একটু বোকা বোকা ধরনের, বোঝা যায় তাকে দেখলে। তো পাপ তো পাপই, কিন্তু তারা সারা জীবন নাকি এটুকু শোনা গেছে যে তাদের কাজের জন্য তারা অনুশোচনা করেছেন, অনুতপ্ত ছিলেন মন থেকে। সন্তানকে পেয়েও প্রথম শিশুর কথা তারা বারবার বলতেন, মনে করতেন, এটা শোনা যায়। এই ছিল ঘটনা, বললেন অদ্ভুত ঘটনা। গঙ্গাসাগরকে কেন্দ্র করে যেহেতু ঘটনাটার, লোকে বলে পুণ্য স্নান করলে নাকি পাপ স্খলন হয়, তো পাপস্খলন কতটা তাদের হয়েছিল, হয়তো হয়েছিল, সেই শিশুটির আত্মা মুক্তি পেয়েছিল ওখানে যাগযজ্ঞাদি করে। কিছু পাপ তো রয়ে গেছিল, সে পাপের শাস্তিও তারা পেয়েছেন। এই ছিল ঘটনা বন্ধুরা। আর আমি তোমাদের কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের এখানে হয়তো খুব সাউন্ড পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখানে একটা অনুষ্ঠান চলছে। আমি যেখানে আমার সেট আপ, আমার বাড়িতে আমি নেই, আমি বাইরে আছি। বাইরে কদিন খুবই ঘোরাঘুরি হচ্ছে, তার জন্য শরীরও খুব খারাপ ছিল। ইদানিং শরীর একটু ভালো আছে, কিন্তু আমি এপিসোডটা মিস করতে চাইছিলাম বলে আজকে এপিসোডটা আনলাম। তোমাকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে যদি সাউন্ডের কোয়ালিটির প্রবলেম হয় তার জন্য।